চিত্রার গাল লাল হয়ে উঠল। ফারাজ মুখে মুচকি হাসি রেখে নুরির ছোট্ট গাল দুটোয় চুমু খেল। তুমি কেমন আছো আম্মু? নুরি ড্যাব করে ফারাজের দিকে তাকিয়ে থাকে। সে তো আর কথা বলতে পারে না, তাই ছোটাব্বুকে কি করে বলবে যে সে ভালো আছে। ফারাজ নুরিকে আবার ফারিয়ার কোলে তুলে দিয়ে চিত্রার দিকে তাকিয়ে বলল, চলো আজ বাইরে গিয়ে খাওয়া যাক। চিত্রা বিরক্ত চোখে তাকাল। না কেন? আমি খাবো না। তুমি খাবো না তো তোমার 14 জেনারেশন এসে খাবে। চলো। চিত্রা ভ্রু কুঁচকে বলল, এই অবস্থায়? রুমে চলো। বরকা পরে বের হবে। তা কোথায় পাবো? ফারাজ চোখ টিপে হাসে। আমার মুখ থেকে মধুর বাণী শোনার খুব শখ হয়েছে প্রিয়তমা। এত বড় বড় দুটো আলমারি তোমাকে দেওয়া হয়েছে, খুলে দেখা হয়নি? চিত্রা হেসে ফেলে। ইচ্ছে হয়নি, তাই খুলিনি। তাহলে এত ফাল কেন পারো? একটুও দেরি না করে ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বাড়ির দিকে হাঁটা দেয়। পেছনে দাঁড়িয়ে থাকা ফারিয়া তাদের চলে যাওয়া দেখে মৃদু হাসে। এটাই তো সে চেয়েছিল, তার ভাইয়ের পরিবর্তন। ড্যাশ। গাড়িতে বসতেই অভ্র লম্বা একটা সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। চিত্রা কিছুটা অবোধ ভঙ্গিতে জবাব দিল, ও আলাইকুম আসসালাম। ফারাজ ভ্রু কুচকে তাকিয়ে বলল, কি রে, স্বামী স্ত্রীর মাঝে তুই আবার কি করছিস? অভ্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে উত্তর দিল, নিরাপত্তা দিতে। ফারাজ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চিত্রা কৌতূহলী হয়ে ফারাজকে জিজ্ঞেস করল, উনি আবার কে? ফারাজ এবার গর্বিত ভঙ্গিতে উত্তর দিল, আমার জানের জিগার। আমরা এক হৃৎপিণ্ডের দুই অংশ। চিত্রা এক পলক অভ্রের দিকে তাকিয়ে নিকাবের নিচে মুখ ভেঙচি কেটে বলল, তাহলে ভাই, জলদি একটা সার্জারি করিয়ে আলাদা হয়ে যান। ওনার যা হৃৎপিণ্ড তাতে মনে হয় না একসঙ্গে থাকলে বেশি দিন বাঁচতে পারবেন। আকাশের গায়ে ধূসর মেঘের ভারী চাদর, যেন সূর্যের আলোকে গিলে খেতে চাইছে। বাতাসের ভেতর একটা ভেজা গন্ধ, দূর থেকে ভেসে আসা কর্দমাক্ত মাটির ঘ্রাণ। গুমোট হয়ে আছে চারদিক, গরম আর আর্দ্রতার ভারে দমবন্ধ লাগছে। সড়কের ওপরে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইট কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। ফুটপাত ধরে হাঁটা মানুষগুলোর মুখে বিরক্তি, চোখে তারা। যেন তারা জানে, আর কিছুক্ষণ পরেই আকাশ ফেটে ঝরবে বৃষ্টি। ধুলোর ছোট ছোট ঝড় উঠছে পথের ধারে। কাগজের টুকরোগুলো পাক খেয়ে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। গলির মোড়ে জটলা পাকানো চায়ের দোকানগুলোর সামনে ধোঁয়া উঠছে উষ্ণ কাপে। অথচ বাতাসের চাপে সেই ধোঁয়াও যেন টিকতে পারছে না। হঠাৎ বাতাসের একটা ঝাপটা এসে ছুঁয়ে যায়। সবার মনে একটাই প্রশ্ন, বৃষ্টি নামবে তো? নাকি এভাবে ঝুলেই থাকবে আকাশ? হোটেল এক্সের 5তলার ভিআইপি লাউঞ্জ। মৃদু সোনালি আলোয় চারপাশ নরম হয়ে এসেছে। খাবার খাচ্ছে চিত্রা। খাওয়ার সময় তার কথা বলতে ইচ্ছে করে না। খাওয়া জিনিসটা তার কাছে প্যাশন, একটা আরাধ্য। এর চেয়ে গুরুত্ব সে অন্য কিছুকে দিতে পারেনি আর পারবেও না। ফারাজ তার পাশেই বসে আছে। আজকেও ঘাসলতা অর্ডার দিতে যাচ্ছিল। তবে চিত্রা ওয়েটারকে ধমকে দুটো কাচ্চি অর্ডার দেয়। ফারাজ কোনো আপত্তি করল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। ফারাজের একটা লোকমা চিত্রার 4 লোকমার সমান। ফারাজের খাওয়ার ধরন দেখে চিত্রা অবাক হয়। শেষবার কলিজা ভুনা দিয়ে ভাত খাওয়ার সময় এভাবে খেতে দেখেছিল সে ফারাজকে। সেদিন যেমন ক্ষুধার্ত দেখাচ্ছিল আজকেও তেমনটাই দেখাচ্ছে। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে এসেছে। চিত্রা খুঁটিয়ে খুঁটিয়ে একটা এলাচ বের করে ফারাজের সামনে ধরে বলে, কাচ্চির মধ্যে এলাচ আর চিত্রার জীবনে এলাচি সাহেব। দুটোই একই সমস্যা, একই জাতের। তাহলে সমস্যার সমাধান কি? চিত্রা এলাচটা ফেলতে নিয়ে ফারাজ তার হাত ধরে ফেলে। চিত্রার হাত থেকে এলাচটা মুখে পুরে নিয়ে চিবোতে চিবোতে বলল, সমস্যার একটাই সমাধান, খেয়ে ফেলো, গিলে ফেলো। এলাচকে গিলে ফেলো আর ফারাজকে ভালোবাসা দিয়ে একেবারে খেয়ে ফেলো। চিত্রা চারপাশে একবার তাকায়। ভাগ্যি সেই ফ্লোরটা তার বড়লোক স্বামী পুরো বুকিং করেছিল, তা না হলে তো লজ্জায় মাথা কাটা যেত। পার্কিং লটে চিত্রা দাঁড়িয়ে আছে। ফারাজ আর অভ্র আলাদাভাবে কি একটা বিষয় নিয়ে কথা বলছে। চিত্রাকে ফারাজ গাড়িতে বসিয়ে দিয়ে গিয়েছিল। তবে চিত্রা পার্কিং লটের পাশেই একটা ফুচকা বিক্রেতাকে দেখে জলদি বেরিয়ে আসে। কতদিন ধরে ফুচকা খাওয়া হয় না। আজকে ফুচকাওয়ালা মামাকে টক বাড়িয়ে 1 প্লেট ফুচকা দিতে বলবে। কিন্তু কি করে? তার কাছে টাকা থাকলে তো। বড়লোক স্বামীর ছোটলোক বউ সে। না আছে একটা ফোন, না আছে 50টা টাকা। দুটো বাচ্চা ছেলে গপাগপ করে একটার পর একটা ফুচকা মুখে দিচ্ছে। সেদিকে তাকিয়ে চিত্রা একটা ফাঁকা ঢোক গিলল। বাচ্চা মানুষের এত ফুচকা খেতে হয়?
ওদের মা বা শিখায়নি এসব যে অস্বাস্থ্যকর খাবার। চিত্রা আর চোখে একবার ফারাজের দিকে তাকায়। ফারাজ তখনও কপাল কুঁচকে কি সব কথা বলছে। মনে তো হচ্ছে খুব রেগে আছে, নাকি অতিরিক্ত কাচ্চি খেয়ে জাতির খালুর পেট ছুটেছে। চিত্রা একটা শ্বাস নেয়, তারপর পা টিপে টিপে বাচ্চা দুটোর সামনে গিয়ে দাঁড়ায়। একবার আকাশের দিকে তাকায়, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। চিত্রা ফারাজের দিকে আরেকবার তাকিয়ে নিজের পেটের দিকে তাকায়। একটু আগেই এক প্লেট খাসির কাচ্চি সাবার করেছে সে, কিন্তু তাতে কি, ফুচকার জন্য পেটের অর্ধেকটা এখনও ফাঁকা। চিত্রাকে দেখে ফুচকাওয়ালা মামা আন্তরিক স্বরে বলল, কি লাগবো আপা? চিত্রা ইতস্তত করল, তারপর মৃদু হেসে বলল, না কিছু না। সে পাশের ছেলেটার দিকে তাকাল। অনেক বেশি কিউট দেখতে, চুল এলোমেলো, গালে টক ঝাল ফুচকার দাগ লেগে আছে। চিত্রা ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, ওই যে বাবু, দেখে তো ওইটা কি। ছেলেটা বিভ্রান্ত হয়ে চিত্রার ইশারাকৃত জায়গায় তাকাল, কিন্তু কিছুই দেখতে পেল না। তবে চোখ ফেরাতেই দেখল তার প্লেটের সর্বশেষ ফুচকাটি নেই। মুখ কালো করে বলে উঠল, আমার ফুচকা খাইছেন কেন আন্টি? চিত্রা হকচকিয়ে বলল, কই, আপনার মুখে। তাড়াহুড়োয় খেতে গিয়ে ভালোভাবে গিলতে পারেনি চিত্রা। মুখ ভর্তি ফুচকা নিয়েই বিড়বিড় করে বলল, আরে বাবু, এসব কুখাদ্য, বাচ্চাদের এত বেশি খেতে হয় না। ছেলেটা মোটেও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। কপাল কুচকে রাগী গলায় বলল, আপনি কথা না বইলা পেট থেইকা ফুচকা বাইর করেন, না হইলে আম্মুরে ডাইকা আনমু। চিত্রা হতভম্ব, এই ছেলে, একটা ফুচকাই খেয়েছি, তোমার মাথা তো খেয়ে ফেলিনি, এত বেয়াদবি করো কেন? দুজনের তর্ক শুরু হয়ে গেল। ফুচকা বিক্রেতা বিব্রত হয়ে একবার চিত্রার দিকে, একবার বাচ্চাটার দিকে তাকাচ্ছে। ফারাজের কথা বলা শেষ, গাড়ির দিকে এগিয়ে আসে সে। হঠাৎ চিত্রার গলার স্বর শুনে থমকে দাঁড়ায়। ফুটপাতের ফুচকার দোকানের দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী একটা বাচ্চার সঙ্গে হাত নেড়ে তর্ক করছে। ফারাজ অভ্রকে গাড়িতে বসতে বলল, তারপর ধীর পায়ে চিত্রার দিকে এগোল। কি হচ্ছে এখানে? বাচ্চাটা মুখ গোমরা করে চেঁচিয়ে উঠল, এই বোরকা ওয়ালি আন্টি আমার প্লেট থেইকা ফুচকা খাম মারছে, ওনারে কিন্তু আইজা পেট থেইকা আমার ফুচকা বাইর করতেই হইব। ফারাজ চিত্রার দিকে তাকাল। চিত্রা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ফারাজ গভীর শ্বাস নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলল, এই বাবুটার জন্য আরেক প্লেট বানান। তারপর একটু থেমে যোগ করল, আর আমার বউ যতগুলো ফুচকা খেতে পারে ততগুলোই বানান, ওর মুখেরটা শেষ হওয়ার আগেই যেন আরেকটা রেডি থাকে। চিত্রার চোখ উজ্জ্বল হয়ে উঠল। খুশিতে সে পারতে ধীর স্বরে ফারাজকে বলল, থ্যাঙ্কস। ফারাজ একপাশে ঝুঁকে হিসহিসিয়ে বলল, ধন্যবাদটা রাতের জন্য তুলে রাখো বউ, আগেই তো বলেছিলাম আমি কিছু দিলে তার চেয়েও বেশি কেড়ে নেই। রাতের জন্য প্রস্তুত থেকো। চিত্রা ফারাজের কথা শুনেও কিছু বলল না, শুধু একটা ফুচকা মুখে পুড়ে নিয়ে ধীর গলায় বলল, একটা খাবেন? যদি আমার আবার পেট ব্যথা হয়? নেন, একটা খান। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, ধন্যবাদ, তবে মানুষের পেছনে চুলকে বানানো অমৃত আমার আবার হজম হয় না, এসবে অ্যালার্জি আছে। চিত্রার মুখ রাগে লাল হয়ে গেল। এই লোকটা কিভাবে ফুচকাওয়ালার সামনেই তাকে বদনাম করতে পারে? মুখে একটুও যদি লাগাম থাকত। চিত্রা পুনরায় খাওয়ায় মন দিল। পাশের বাচ্চাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ফারাজ ফোন ঘাটছে। চিত্রা একসময় মুখ তুলে বলল, মামা, আরেকটু মরিচ বাড়িয়ে দেন। ফারাজ এবার ফোন থেকে মুখ তুলে হেসে বলল, মামা, মরিচ দেন বাড়াইয়া, কইলজা পিত্তি লাগাইয়া। চিত্রা কপাল কুচকে তাকাল, বেশি করছেন না এবার? ফারাজ মৃদু হাসল, আরে বউ, সকালে যখন জ্বলবে তখন বুঝবা বেশি করছি নাকি কম। বিছানার কান্না আর বাথরুমের কান্নার মধ্যে বিস্তর ফারাক। সব কান্নায় সুখ থাকে না প্রিয়তমা। চিত্রা থম মেরে গেল, চোখ গোল করে তাকিয়ে রইল ফারাজের দিকে। এই লোককে সে কি সত্যিই সারা জীবন সহ্য করতে পারবে? ফুচকার ঝাল এখন আর মুখে লাগছে না, লাগছে মনে। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটি ধারালো শীষের শব্দ। মুহূর্তের মধ্যে ছুটে এলো গুলি, বিদ্ধ হল ফারাজের একেবারে খুব কাছ দিয়ে। ঠাস, একটা তীক্ষ্ণ, ধাতব শব্দে বাতাস কাঁপিয়ে উঠল। এক সেকেন্ডের জন্য চারপাশ নিশ্চুপ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল ফারাজ ঠিক বুঝতে পারছে না। তবে চোখের সামনে পড়ে যাওয়া দেহটার দিকে তাকিয়ে সে স্তব্ধ। মাটিতে ফুচকার প্লেটটা পড়ে আছে। উষ্ণ গরম রোতারা চিহ্নতে তলিয়ে গেছে রাস্তা। ফারাজ নির্বাক।
কেবল ফারাজের কাপা গলা থেকে স্তব্ধতা ভেদ করে বেরিয়ে এলো, চিত্রা, বৃষ্টির পানি আজ রক্তা তারা চিহ্নিত। আকাশ নিজেই আজ শোকগ্রস্ত হয়ে ঝরছে। বিদীর্ণ ধরনীর বুকে লালচে জল জমে আছে। রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু চিত্রা কিছুই টের পাচ্ছে না। তার শরীর নিথর, চোখের পাতা ভারী। রতারা চিহ্নতের স্রোতে সবকিছুই যেন ধোঁয়াশা। গুলিটা তাকে ছুঁতে গিয়েও ছুঁতে পারেনি, বরং তার পাশেই দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার মাথা ভেদ করে বেরিয়ে গেছে। মস্তিষ্কের ছিটকে পড়া টুকরোগুলো চিত্রার শরীরে এখনও লেগে আছে। ভয় আর ধাক্কায় তার হাত থেকে ফুচকার প্লেট পড়ে গেছে কাদাজলে। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হয়ে উঠেছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শরীর নিস্তেজ মাটিতে লুটিয়ে পড়তে নেয় চিত্রা। তবে ফারাজ পড়ার আগেই তাকে সামলে দেয়। কয়েকটা মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। ফারাজের চোখে মুখে আতঙ্ক, তবে রতারা চিহ্ন তো কিংবা গুলির শব্দে নয়, বরং চিত্রার নেতিয়ে পড়া দেখে কেমন যেন একটা অনুভব হচ্ছে তার। ওই গলায় মাছের কাঁটা বিঁধলে কিংবা শরীরের প্রতিটি অংশ ফালি ফালি করলে যেমন যন্ত্রণা হয়, ঠিক তার চেয়েও বেশি। এক লহমার জন্য ফারাজ নিজেও থমকে যায়। একবার তাকায় বাচ্চা ছেলেটার লুটিয়ে পড়া রতারা চিহ্ন তাক্ত দেহের দিকে, অন্যবার তার বুকের সঙ্গে লেপ্টে থাকা নিষ্পাপ প্রিয়তমার দিকে। গুলির শব্দে অভ্র দ্রুত গাড়ি থেকে নেমে আসে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তবুও মানুষ অবিরাম ছুটছে। মানুষের তো বাঁচতে হলে ছুটতেই হবে। কিশোরগঞ্জে ইদানিং ছিনতাইকারী, সন্ত্রাস, ডাকাতি ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এর মূল কারণ কি এখানকার কাউন্সিলর জাতীয়তাবাদী বলে? ঈশ্বরে সামান্য ক্ষমতা পেতেই পালোয়ান সাহেবরা অরাজকতা শুরু করেছে। যদিও তাদের দিয়ে এসবই আশা করা যায়। দলের দোষ দিয়ে লাভ নেই। ফারাজ ভিজছে, চিত্রাকে সঙ্গে নিয়েই ভিজছে। রাগে তার কপালের শিরা অবধি নীল হয়ে এসেছে। চোখে জমেছে দপদপে আগুন। অভ্র ছুটে আসে, সঙ্গে ফারাজের বাকি লোকজনও। সবাই তাকে ঘিরে রাখে, যে কোনো মুহূর্তে আবারও গুলি চালাতে পারে সন্ত্রাসীরা। ভাই, জলদি উঠেন, ভাবিরে নিয়ে গাড়িতে যান ভাই। এখানকার পরিস্থিতি ভালো না। কালকে জেল থেকে সাবেক বিএনপি নেতা নাশিদ পালোয়ান পালিয়েছে। দেশের অবস্থা খুব খারাপ। ভাই, দেরি করবেন না। ফারাজ দাঁতে দাঁত চেপে একটা ঢোক গিলল। চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠেছে। এক মুহূর্ত চুপ থেকে সে চিত্রাকে শক্ত করে কোলে তুলে নিল। চিত্রাকে নিয়ে তুই হাসপাতালে যা। অভ্র দ্বিধাগ্রস্ত হয়ে বলল, ভাই, আমি যা বলছি তাই কর। কিন্তু এই পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন, কাকে ধরবেন? আগে ভাবিকে সুস্থ হতে দিন ভাই। মেজাজ গরম করাস না। ফারাজ অভ্রর দিকে তাকিয়ে বলল, আমি জানি এসব কার কাজ। খুব ভালো করেই জানি। তুই চিত্রাকে নিয়ে হাসপাতালে যা। চিত্রা সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই আমি আমার কাজ সারব। আমার কলিজার ওপর হাত দেওয়া? শালাদের কলিজা ছিঁড়ে এনে যদি কুত্তাকে না খাওয়াই তাহলে আমার আব্বা দুইটা। অভ্র একটা শুষ্ক ঢোক গিলে। এসব ঝামেলায় না গেলে কি হয় না? যেই কাজের জন্য দেশে আসা সেইটা শেষ করে চলে গেলেই তো হয়। শুধু শুধু শত্রু বাড়ানোর কি দরকার? ফারাজ অভ্রকে পাশ কাটিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। তার লোকগুলো মাথার ওপর ছাতা ধরতে গেলে ফারাজ হুঙ্কার ছাড়ে, আরে বা তারা চিহ্ন ল, ছাতা সরাবি নাকি ছাতা তোদের পেছো? ছাতা সরা। লোকগুলোর সাহস হয় না আর এগোনোর। ফারাজ চিত্রাকে গাড়িতে শুইয়ে দেয়। কালো বোরকা পরা মেয়েটার মুখে এখনও নিকাব। ফারাজ হাত বাড়িয়ে নিকাব সরিয়ে দিয়ে অভ্রকে নির্দেশ দেয়, ফারিয়াকে একটা কল করে হাসপাতালে আসতে বল। আর শুন, এসব খবর যেন বাড়ির কেউ এখনই না জানতে পারে। ফারাজ আরেকবার চিত্রার দিকে তাকায়, তারপর বলে, ও আমার আমানত। আমি ফেরার আগ অবধি ওকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোর। যদি কোনো ভুল হয় রে তাহলে রামদা দিয়ে তোর কল্লা কেটে স্পেশাল মুড়িঘণ্ট বানাবো। অভ্র জবাব দেয় না, গাড়ি ছেড়ে দেয়। তবে যাওয়ার আগে মেয়েলি গলার একটা কান্নার শব্দ তার কানে ভেসে আসে। ওই বাচ্চাটার মা এসেছে বুঝি? লাতারা চিহ্ন শের সামনে পড়ে হাহাকার করছে, সাহায্যের জন্য আকুতি করছে। আচ্ছা, সন্তান হারানোর বেদনা সত্যিই খুব পীড়া দেয়। ড্যাশ। চারটে লাশ পরপর সাজানো, নিথর, বিকৃত, নিঃশেষ। চারজনই সোবহানের লোক। সোহান ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছে, আর গভীর দৃষ্টিতে লাশগুলোর দিকে তাকিয়ে আছে। তারা চিহ্নের ধরন দেখে বোঝাই যাচ্ছে, একেবারে পেশাদার কাজ। ছেলেগুলো একটা মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ধতারা চিহ্ন অর্ষণ করেছিল। তারপর ভোরে হতারা চিহ্ন তত্তা করে জঙ্গলে লাতারা চিহ্ন সফেলে দিয়ে যায়।
কিন্তু আফসোস তাদের কর্কমগুলো মানুষের চক্ষু নজরে পড়ে যায়। বলদগুলো একটা কাজও যদি ঠিক করতে পারত। প্রতিটি লাশের হাতের আঙুল কাটা, নখ তোলা, কান ছেঁড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওদের মূল্যবান জিনিসটাও কেটে ফেলা হয়েছে। সোহান ধীরে ধীরে লুঙ্গির ভাঁজ ঠিক করল। মুখে তেতো হাসি ফুটল। চ্যাহ, শালাগুলারে একেবারে হিজড়া বানাইয়া উপরে পাঠাইল। কামডা কি ভালা হইল? সিফাত পাশেই দাঁড়িয়ে, চুপচাপ। তার মুখ গম্ভীর। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, সবাই জেনে গেছে যে ওরা আমাগো দলের লোক ছিল। তার ওপর ধতারা চিহ্ন অর্শন আর খুতারা চিহ্নের ব্যাপারটা হাই প্রোফাইল। কেমনে হ্যান্ডেল করুন? সোহান গোফে আঙুল বুলিয়ে এক পা তুলে বসল। তার কালো চামড়ায় ঘামের চিকচিকে আভা। চোখে অদ্ভুত এক ঝলক। সন্ধ্যা নেমেছে। আকাশে ভারী মেঘ। চারপাশ নিস্তব্ধ, শুধু পেছনে থেকে নদীর ঢেউয়ের শব্দ আসছে। জনগণ নাকি গণধোলাই দিছে? সিফাত মাথা নাড়ল। হ ভাই, মেয়েগুলাও মারছে। জুতার বাড়ি দিছে। তাইলে হাতের আঙুল আর কান আর ওইডা কাটল কে? তাও আবার এমন কইরা? সোহান তারা চিহ্ন সগুলোর দিকে তাকিয়ে একবার ঠোঁট ভেজাল। এইভাবে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা ওই মাদ্রাসার মেয়েগুলোর কিংবা জনগণের থাকার কথা না। কারণ সবাই জানে এরা কার লোক। কেউ রাগ ক্ষোভ মিটাইছে নিশ্চিত। কিন্তু কে? শোভানের কালো চামড়া চকচক করছে। সে গোফে হাত বুলিয়ে পায়ের ওপর পাতুলে আরও কিছুক্ষণ লাতারা চিহ্ন সচারটের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা কেবল এখন। আকাশে বৃষ্টি নেই, তবে মেঘ জমে আছে। সকলের মতে এই চারজনকে জনগণ ধরে গন্ধলাই দিয়েছে। মাদ্রাসার মেয়েগুলোও সেখানেই ছিল। জুতার বাড়ি দিয়েছে। তবে শোভানের কেন জানি বিশ্বাস হচ্ছে না। মারধরের ধরন দেখে মনে হয়েছে কেউ রাগ ক্ষোভ মিটিয়েছে। কিন্তু কে? এখন লাতারা চিহ্ন সগুলা তো উদ্ধার করতে পারছি, তবে এগুলারে কি করমু? পুলিশ তো লাতারা চিহ্ন সখোজা শুরু কইরা দিছে। সিফাত বলল, ট্রলারে মানুষ আছে না? যে। সিফাত কাঁধ ঝাঁকালো। চুরি চাপাতি দিয়া পোলাপান গুলারে কাজে লাগাইয়া দে। লাতারা চিহ্ন সগুলারে টুকরা টুকরা কইরা নদীর মাছগুলারে পেটবইরা খাওয়ানের ব্যবস্থা কর। লাশ হচ্ছে গিয়া প্রমাণ। লাতারা চিহ্ন থাকলে প্রমাণ থাকব, প্রমাণ থাকলে পুলিশ ঘাটাঘাটি করব। গু যত লারবি তত গন্ধ ছুটব। যা এখন। যেইটা কইছি উইটা কর। সিফাত মাথা ঝাঁকালো। বুঝছি ভাই। একটু থেমে আবার বলল, ভাই, আরেকটা কথা। কাল রাতে যে চালান যাওয়ার কথা ছিল, ওইখানে ঝামেলা বাঁধছে। মাল 2 দিন পর তেনারা নিব। সোহান ধীরস্থিরভাবে সিগারেট জ্বালাল। ধোয়া ছেড়ে বলল, আচ্ছা, সমস্যা নাই। টাকা পাইছি, এখন মালনিক বানানিক আমার তাতে যায় আসে না। তো মাইয়াগুলার যত্ন নিতাছ তো? হ, সাবধান থাকবি। মাইয়া মানুষ হইল ঝামেলা। তার ওপর এতগুলা মাইয়া মানুষ। ওগো হদিস যেন ভুলেও কেউ না পায়। সিফাত মৃদু করে হু বলে থামল। একটু ইতস্তত করল। তারপর বলল, ভাই, কইয়ালা, কাল রাতে যে নতুন মাইয়াটারে আনছি, উইটা কিন্তু এক্কেরে হীরা। চাইলে তৈয়ার কইরা রাতে আপনার কাছে পাঠাইতে পারি। আপনি তো ইদানিং অনেক চিন্তায় থাকেন। সোহান নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তারপর ঘাড় ঘুরিয়ে সিফাতের দিকে তাকাল। নাম কি ছ্যামরির? সিফাত একটু ভেবে বলল, নীলু। নীলুফা ওর নাম। ড্যাশ। চারপাশে মৃদু হলুদ আলো ছড়িয়ে আছে। বাতাসে শুকিয়ে যাওয়ার তারা চিহ্নতের গন্ধ। মাটিতে পড়ে আছে একটা পুরুষ। চোখ বাঁধা। শরীরের বিভিন্ন অংশ নিখুঁতভাবে ছেটে নেওয়া হয়েছে। পুরোই দক্ষ কসাইয়ের কাজ লাগছে। তার চারপাশে আরও 5টি নিথর দেহ পড়ে আছে। সামনের কাঠের চেয়ারে বসে থাকা ফারাজ পিস্তল হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। তার চোখে মুখে অদ্ভুত দীপ্তি। মনে হচ্ছে মৃতারা চিহ্ন তত্ত্ব তার জন্য নতুন কিছু নয়, বরং এক প্রকার শিল্প। চারপাশে কালো পোশাকে ঢাকা কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের উপস্থিতি বাতাসের মতোই স্বাভাবিক, তবে ভয়ানক। ফারাজ ধীরগতিতে উঠে দাঁড়াল। এক ঝলক চারপাশে তাকিয়ে ইশারা করতেই একজন এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা লোকটার চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিল। লোকটা এক পলক তাকালো ফারাজের দিকে। ভেতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। গলাটা ঢিলে হয়ে এসেছে। শরীর আরও বেশি কুঁকড়ে গেছে। ফারাজ হাঁটু গেড়ে বসে তার থুতনিতে ঠান্ডা ধাতব পিস্তলটা ঠেকাল। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপাত্মক হাসি টেনে বলল, ট্রিগারটা তুমিই চালিয়েছ, তাই না জান্টুস? লোকটা থরথর করে কাঁপছে। ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ভূমিকম্প হলে যেভাবে মাটি কাঁপে, ঠিক সেভাবেই কাঁপছে তার শরীর। ক
কথা বলো না কেন জন্টুমন্টু? তোমার সঙ্গে কি আমি এখানে বাসর সারতে এসেছি? তো লজ্জায় তোমার জবান অবধি বাদরের পশ্চাৎদেশের মতো লাল হয়েছে কেন? মুখ থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিচ্ছু বের হচ্ছে না? বাট হুয়াই কাল্লু? ভাই, কাউরে মারার উদ্দেশ্য আমার ছিল না। তো মাঝ রাস্তায় শাড়ি চুড়ি পরে নার্গিস আপার গানে ডিস্কো ডান্স দিয়ে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল? লোকটা মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল, ভাই, ক্ষমা কইরা দেন। আর কোনোদিন ছিনতাই করমু না। তোর নাম কি রে জলহস্তি? লোকটা ঢোক গিলে বলল, হারুন। ফারাজ লোকটার দিকে তাকিয়ে রইল। চোখে মুখে প্রচণ্ড বিরক্তি। আমি চিন্তা করি, তোদের এত সাহস দিলটাকে সাতারা চিহ্নলা? দিনদুপুরে মেইন রোডে পিস্তল উঁচিয়ে ঘুরে বেড়ানো, পাবলিকের গায়ে হাত তোলা, গুলি ছোড়া, ছিনতাই করা। বাহ তালিয়া। ছিনতাইকারীর মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো পানিতে ভেসে যাচ্ছে, গলার শব্দ কেঁপে উঠছে কান্নায়। পুরুষ মানুষ শব্দ করে কাঁদছে। লজ্জার বিষয় না, ফারাজের কাছে এসব ছিনতাইকারীরা কখনোই পুরুষ সমাজের অংশ ছিল না। ভীরু কাপুরুষদের দেখলেই তার গায়ে জ্বালা ধরে যায়। এমন লোকেরা শুধুই ভয় পায়, কিন্তু সেই ভয় তাদের বদলায় না। ভাই, ছাইরা দেন। লোকটি আবারও আকুতি জানায়, কণ্ঠে ভয় আর অনুনয়ের স্পষ্ট ছাপ। দয়া দেখাতে বলছো শালা? তুমি বোধ হয় জানো না দয়া নামক ছোটলোকি শব্দ ফারাজ তার অভিধান থেকে মায়ের গর্ভে থাকতেই কিক মেরে বের করে দিয়েছে। ফারাজ থামল। এমন কইরেন না ভাই, আমার বাসায় বউ বাচ্চা আছে, আমি ছাড়া তাগর কেউ নাই। বিরক্তিতে মুখ বাঁকায় ফারাজ, ছ্যাহ, তুমি তো একেবারে বাচাল শোনা। তোতা পাখির মতো পটপট করা তোমার মতো কালো চামড়ার গরিলার মুখে একদম মানায় না। লোকটি চুপ করে যায়। ফারাজের চোখে কেমন যেন একটা অদ্ভুত উপহাস খেলা করছে। হয়তো তার সামনে বসে থাকা ব্যক্তিটি মানুষ নয়, এক ক্ষুদ্র তুচ্ছ কিছু। ফারাজ উঠে দাঁড়ায়, প্যাকেট থেকে একটা ধারালো ছুরি বের করে লোকটার আঙ্গুলের দিকে তাকায়। এই আঙুল দিয়েই তো ট্রিগার প্লেস করেছিল, তাই না? জন কালো পোশাকধারী ব্যক্তি হারুনকে শক্ত করে তুলে বসায়, চেপে ধরে তাকে। হাতের আঙুলগুলো শক্ত করে টেনে ধরে যেন নড়তে না পারে। তবে নড়ার ক্ষমতাই বা কোথায়? তার শরীরের প্রতিটি জয়েন্ট ইতোমধ্যেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সে এখন কেবল নিস্তব্ধ, যন্ত্রণার ভারে অবশ তার দেহ। ফারাজ সুকল কোনো সতর্ক ছাড়াই এক ঝটকায় ছুরিটা চালিয়ে দিল। ছ্যাঁক! ডান হাতের তর্জনী মুহূর্তেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গভীর কাটা অংশ থেকে গরম রক্ত গড়িয়ে পড়ে গটগট শব্দে মেঝেতে ছড়িয়ে যায়। ভোঁতা, কর্কশ এক আর্তনাদ ঘরজুড়ে প্রতিধ্বনিত হয়। তারপর মুহূর্তের জন্য নিস্তব্ধতা। কিন্তু নিস্তব্ধতা স্থায়ী হয় না। পরপর কয়েকটি আর্তনাদবদ্ধ কক্ষের লোমহর্ষক পরিস্থিতির জানান দেয়। প্রতিটি চিৎকার ক্রমে ম্লান হয়ে আসে। ব্যথার চূড়ান্ত পর্যায়ে অনুভূতিগুলো নিস্তেজ হয়ে আসছে। ফারাজের সামনে পড়ে আছে 10টি বিচ্ছিন্ন আঙুল। মেঝেতে জমে থাকা রতারা চিহ্নতের কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। ফারাজের শরীরের শার্টটাও রতারা চিহ্নতে ভিজে একাকার। মুখের রতারা চিহ্ন তো ছিটকে কি ভয়ানক দেখাচ্ছ তাকে। আগের থেকে বিরক্তভাব কিছুটা কমেছে, ফুটে উঠেছে এক শীতল, বিকৃত আনন্দ। হারুনের শরীর ধীরে ধীরে মাটিতে ঢলে পড়ে। তার গা থেকে শার্টটাকে যেন ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে, রক্তে ভেজা শরীর উদ্ভাসিত হয়ে উঠেছে হলুদাভ আলোর নিচে। ফারাজ এবার হাতের মুঠোয় তুলে নেয় বড় রামদাটা। চকচকে ফলাটা আলোয় ঝলসে ওঠে। কেন জানি আমার কলিজার প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে। তবে আজকে কেবল কলিজা না, হৃৎপিণ্ডের প্রতিও কাজ করছে। দেখি মেপে তোর কলিজা আর হৃৎপিণ্ডের সাইজ কতখানি। শত হলেও তুই বড় সন্ত্রাসবাদী বলে কথা। ফারাজের কণ্ঠস্বর নিস্তরঙ্গ, কোনো উন্মত্ততা নেই। হারুনের গলায় পা রেখে জোরে চেপে ধরে ফারাজ। নরম কলাপসিবল হাড়গুলো চূর্ণ হওয়ার শব্দ হয়। তারপর বুকের ওপর কয়েকটা প্রচণ্ড লাথি বসিয়ে দেয়। হারুনের নিভু নিভু প্রাণ, চোখে মুখে মৃতারা চিহ্ন তত্ত্বর ছায়া স্পষ্ট। শরীরে শক্তি পর্যন্ত নেই আর। এক মুহূর্ত দেরি না করেই ফারাজ হঠাৎ রামদাটা চালিয়ে দেয় হারুনের বুকে। স্রাক! চামড়া বিদীর্ণ করে বেরিয়ে আসে লাল রঙের কাঁচা মাংস। হৃৎপিণ্ডের কাছে পৌঁছনোর আগেই হারুনের ফুসফুস থেকে ফেটে বেরিয়ে আসে এক বীভৎস চিৎকার। পুরো ঘর কাঁপিয়ে দেওয়া একটা চাপা আর্তনাদ। কিন্তু ফারাজ থামে না। সে রামদাটা টেনে নামিয়ে আনে বুকের মাঝখান বরাবর। হাড়ের গুড়িয়ে যাওয়ার খটখটে শব্দ বাতাসে মিলিয়ে যায়। তারপর তাজা উষ্ণ কলিজাটা তুলে আনে ফারাজ। রতারা চিহ্নতে ভেজা কাঁপতে থাকা একটা অঙ্গ।
যা এখনও জীবনের শেষ ছন্দ বাজিয়ে চলেছে। ফারাজের চোখে পৈশাচিক আনন্দ, হাতে ধরা রতারা চিহ্ন কোমাখা কলিজার দিকে তাকিয়ে সে বলে উঠল, হা, এত ছোট কলিজা নিয়ে সন্ত্রাসবাদী হতে এসেছিলি? জলজ্যান্ত মানুষটার বুক চিরে কলিজা বের করে আনার পরও ফারাজের মনে একচুল প্রশান্তিও আসছে না। এত সহজে হওয়া মৃতারা চিহ্ন তত্ত্বটা তাকে সন্তুষ্ট করতে পারেনি। সে আরও কিছু চাইছিল, আরও অনেক কিছু। ফারাজকে আজ কোনো অংশে নরপিশাচের থেকে কম লাগছে না। তার তারা চিহ্ন কোমাখা হাত থেকে লাফাচ্ছে টাটকা কলিজাটা, আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লালচে রতারা চিহ্ন তের ধারা। তবুও সে নির্বিকার। ফারাজ কলিজাটাকে নিষ্পৃহ হাতে ছুঁড়ে ফেলে দেয় হারুনের রক্তাক্ত বুকের ওপর। তারপর আবারও রামদার ফলাটা চালিয়ে দেয় বুকের খাঁচায়। হাতে মাংসের গহর ফাঁক করে টেনে বের করে আনে হৃৎপিণ্ডটা। ধুকপুক ধুকপুক। হৃৎপিণ্ডটা তখনও জীবিত, তাজা, গরম, লাল তারা চিহ্নতে থোপথোপ করছে। ফারাজ হৃৎপিণ্ডটা হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল। কি অদ্ভুত প্রাণের স্পন্দন! এত ছোট, অথচ এত ক্ষমতাধর একটা বস্তু, যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার সে বিনা মানুষের মৃতারা চিহ্ন তত্ত্ব অনিবার্য। ফারাজ আবারও হাসল। হঠাৎ হৃৎপিণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেগুলোর দিকে তাকায় ফারাজ। কণ্ঠস্বর আগের মতোই শীতল, তবে তাতে চাপা নিষ্ঠুরতা মিশে আছে, যা ক্রমশ ঘন হয়ে উঠছে। হৃৎপিণ্ডটা ভালো থাকলে ডোনেট করে দিবি, আর শরীরের বাকি অংশগুলা যেগুলো ঠিক আছে সেগুলোও কাজে লাগাবি। কিছুক্ষণ থেমে চোখ সরু করে পুনরায় বলল, আর এই যাতারা চিহ্ন নোয়ারের দেহ 1101 টুকরো করে রাস্তার অনাহারী কুকুরগুলারে খাইয়ে আসবি, যেন তার পাপের শেষ কণাটুকুও পচে গলে কুকুরের পেটে মিশে যায়। ঘরজুড়ে তখন রতারা চিহ্নতের ভারী গন্ধ। হারুনের নিথর শরীর মেঝেতে পড়ে আছে দুই ভাগে বিভক্ত হয়ে। চারপাশের দেয়ালে ছিটকে থাকা রতারা চিহ্নতের ছোপগুলো ফারাজের নীরব উন্মত্ততার সাক্ষ্য বহন করছে। সে বুলিয়ে কপালের সামনে চলে আসা রতারা চিহ্ন কোমাখা চুলগুলো ঠিক করে নেয়। মুখের ওপর ছিটকে পড়া রতারা চিহ্নতের ডলাটুকু থুতু দিয়ে গিলে নেয় অনায়াসে। তার চোখে এখন আর কোনো বিরক্তি নেই, নেই কোনো ক্রোধ, আছে কেবল এক ধোঁয়াশাচ্ছন্ন বিকৃত প্রশান্তি। ঘরটা এখন শীতল হয়ে গেছে, পুরোই নিঃশব্দ। এতক্ষণ পর্যন্ত যে মৃতারা চিহ্ন তত্ত্ব ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল কক্ষের কোনায় কোনায়, সে এখন ফারাজের মুখের সেই বাঁকা হাসির মধ্যে স্থায়ী বাসা বেঁধেছে। ফারাজ আরও একবার কলিজাটার দিকে তাকায়, ফিসফিস করে বলে, কলিজাটা আজ আমি নিজ হাতে রান্না করব। তারপর স্বাদ গ্রহণের পালা। দক্ষিণা বাতাসের স্নিগ্ধ পরশ নিঃশব্দ মেঘাচ্ছন্ন রাতের মাদকতা আরও বাড়িয়ে তুলেছে। হাসপাতালের জানালা দিয়ে আসা হালকা পিরপির হাওয়ায় চিত্রার চুল এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে, রাতের উদাসীনতার মধ্যে কোনো অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। হাসপাতালের একঘেয়ে বেডে সে শুয়ে আছে বাধ্য হয়েই। কিছুক্ষণ আগে ফারিয়া এসেছিল, কথা বলেছিল কিছুক্ষণ, এখন হয়তো করিডোরে পায়চারি করছে। চিত্রার হাতে স্যালাইনের সূচ বিঁধে আছে, শরীরও ভীষণ দুর্বল, কিন্তু চিত্রার মন পড়ে আছে অন্য কোথাও। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই নিষ্পাপ শিশুটির নিথর দেহ। কি থেকে কি হয়ে গেল আজ? সন্ত্রাসের বিষবাষ্প আজ কিশোরগঞ্জকে গ্রাস করেছে, কাল হয়তো পুরো দেশকে করবে। এসব কেবল নৃশংসতার নয়, এর পেছনে আছে সুপরিকল্পিত এক ব্যবসা। যারা মানুষকে অমানুষে পরিণত করছে, তাদের দিয়ে অপরাধ করিয়ে ফায়দা লুটছে, তারাই এসব ঘটনার মূল কারিগর। রাজনৈতিক চালের চেয়ে এখানে ব্যবসায়িক স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে। চিত্রা শ্বাস ছাড়ল। আজকের আকাশ তাকে বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে। এই দিনে বাড়িতে কত আয়োজন হতো, গরম গরম ভাজাপোড়া, চায়ের আড্ডা চলত দীর্ঘরাত অবধি। চিত্রা নিজ হাতে সবকিছু করত, নিজের ভাগের খাবারটুকুও লুকিয়ে যখন সোহাগকে দিত তখন যে কি শান্তি লাগত চিত্রার। এক রাতের কথা, সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। বাড়িতে সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না, চারদিকে কেবল প্রকৃতির নীরব কান্না। প্রতিদিনের মতোই চিত্রা লুকিয়ে লুকিয়ে সোহাগের রুমে গেল। সে প্রায়ই যেত, ঘুমন্ত সোহাগের পাশে বসে থাকত, নিঃশব্দে চেয়ে চেয়ে স্বপ্ন দেখত একদিন এই মানুষটার পাশেই সারাজীবন কাটিয়ে দেওয়ার। কিন্তু সেদিন সোহাগ রুমে ছিল না। চিত্রা দুশ্চিন্তায় পড়ে গেল। কোথায় গেল সে? হঠাৎ করেই তার মনে পড়ল ছাদের কথা। ছুটে গেল সেখানে। সোহাগ একলা দাঁড়িয়েছিল, প্রবল বৃষ্টিতে ভিজছিল নিঃশব্দে। পরনের সাদা সেন্ডো গেঞ্জি ভিজে শরীরের সঙ্গে লেপ্টে গিয়েছিল, লুঙ্গিটাও ভারী হয়ে গিয়েছিল জলে।
কিছু না বলে চিত্রাও পাশে গিয়ে দাঁড়াল। সারারাত তারা একটাও কথা বলেনি, শুধু একসঙ্গে ভিজেছে, তাতেই চিত্রা খুশি ছিল। অথচ আজ সেই সোহাগ চিত্রাকে মনে রাখে না। যে সোহাগ একসময় চিত্রার সামান্য জ্বরেও পুরো বাড়ি মাথায় তুলত, সে এখন অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করার স্বপ্ন দেখে। চিত্রার চোখের কোণে অজান্তেই জল জমে ওঠে, মুহূর্তেই কান্না ফেটে বেরিয়ে আসে তার বুক থেকে। সবাই বলে, কাঁদলে নাকি মন হালকা হয়, দুঃখ কমে যায়। যদি দুঃখের সঙ্গে তার স্মৃতিগুলোও যদি মুছে যেত, তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু মানুষ স্মৃতির বাহক, স্মৃতি নিয়েই বাঁচতে হয় তাকে। তবে যারা স্মৃতি ভুলতে পারে, তারাই সামনে এগোতে পারে। চিত্রার এখনও অনেক দূর যেতে হবে। মাঝপথে সে কিছুতেই থামতে পারবে না, কিছুতেই না। কাঁদছ কেন প্রিয়তমা? চিত্রা চোখের পানি আড়াল করার চেষ্টা করল। পাশ ফিরে দেখল দাঁড়িয়ে আছে ফারাজ, গায়ে একটা শুভ্রন্যা শার্ট, ব্লেজারটা হাতে। ফারাজ এগিয়ে এসে চিত্রার পাশে এসে বসল। চিত্রা মুখ ফিরিয়ে অভিমান জড়িত গলায় বলল, আমি ঠিক আছি। জোর করে এখানে বন্দি করার কারণ কি? রোগীরা ঔষধের ভয়ে এমন 2-4টে চাপা মেরাই থাকে, তাই বলে কি সব বিশ্বাস করতে হবে? চাপাবাজ বললেন। ফারাজ চোখ সরু করে তাকাল, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। কেন, কারো গায়ে লেগেছে বুঝি? দেখুন, এখানে দেখাবে? ফারাজ চারিপাশে চোখ বুলায়, জিহ্বা কেটে বলে, দুঃখিত বউ, রুমে সিসি ক্যামেরা আছে, তবে তুমি চাইলে আমি ক্যামেরার চোখেও পট্টি বেঁধে দিতে পারি। দে বউ নাকি? চিত্রা বিরক্ত চোখে তাকাল। আপনি কোন পদের মানুষ বলুন তো? ফারাজ মুচকি হেসে একদম স্বাভাবিক গলায় জবাব দেয়, সেই পদ যেটা দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য বানিয়েছেন। চিত্রা হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে বলল, আপনার মতো পুরুষ আমি আমার পুরো জীবনে আর একটাও দেখিনি। আপনার সঙ্গে পেরে উঠা দায়। ফারাজ এলাহির একটা ভার্সনই ওপরওয়ালা তৈরি করেছেন প্রিয়। দুনিয়ায় শত পুরুষ পাবে, তবে ফারাজ এলাহি হারিয়ে গেলে কচুও পাবে না। চিত্রা বিরক্ত হয়ে বলল, নিজের এত প্রশংসা কেমন করে করেন? মুখ ব্যথা করে না? তোমার ওপর দিয়েও তো কত ঝড় বয়ে যায়। কই ব্যথা করে না? ফারাজ চোখ টিপে মুচকি হাসল। চিত্রা এক ঝটকায় মুখ ফিরিয়ে বলল, ছি, খালি ডাবল মিনিং কথাবার্তা, জাস্ট অসহ্যকর। ফারাজ মুখ ভেঙচি কেটে চিত্রাকে খেপানোর জন্য বলল, খোদা তোমার মুখে কচু ধলে দিয়েছে নাকি? মুখ থেকে চুলকানো কথাবার্তা ছাড়া ভালো কিছু বের হয় না। মুড়ি খাও শ্বশুর আব্বার মাইয়া। ড্যাশ। বাহিরে থেমে থেমে বৃষ্টি পড়ছে, ঘরের জানালা দিয়ে শো শো করে হাওয়া ঢুকছে। মার্জিয়া রান্নাঘরে ঢুকে ঠিক করে ফেলল আজ হবে জম্পেশ এক খাওয়া দাওয়া। মেনু, খিচুড়ি, বেগুন ইলিশ ভাজা, আর ইলিশের লেজ ভর্তা। সকালে সোহাগ ঘাট থেকে তাজা ইলিশ কিনে এনেছিল। জান্নাত নতুন বউ, তাই মার্জিয়া তাকে কাজ করতে দিচ্ছেন না। মারিয়া শাশুড়িকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। শুক্রবার সোহাগ আর জান্নাতের বিয়ের একটা ছোটখাটো আয়োজন করা হবে। হাতে সময় নেই, সেই বাজারগুলোও তো করতে হবে। বাড়ি ঘর এখন অগোছালো, দুনিয়ার কাজ পড়ে আছে। মার্জিয়া প্রথমেই পোলাওয়ের চাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরাতে দিল। তারপর কড়াইয়ে অল্প ঘি গরম করে চাল ডাল হালকা ভেজে নিল, যতক্ষণ না হালকা বাদামি রং ধরে। মশলা কষানোর পর ভাজা চাল ডাল মিশিয়ে দিয়ে গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে রাখল। 15-20 মিনিট পর ঢাকনা তুলতেই দারুণ এক সুবাস। খিচুড়ির দানাগুলো একদম ঝরঝরে হয়ে এসেছে। শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিল, যেন স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। মার্জিয়ার স্বামীর খুব পছন্দ ছিল এই খিচুড়ি, তবে বছর খানেক পেরিয়ে গেল ভালো খাবার তার গলা দিয়ে নামেনি। ওদিকে ভাজাভুজির কাজ মারিয়া করছে। কড়াইতে সর্ষের তেল ধোয়া ওঠা গরম করে মাছ ছাড়তেই চিরচির শব্দে রান্নাঘর মুখর হয়ে উঠল। জান্নাত রুমে এসে বিছানায় ফেলে রাখা সোহাগের লুঙ্গিটা বাজ করতে করতে তাকে বলল, আপনি তারে এখনও ভালোবাসেন? সোহাগ তখন পুরনো একটা ঘড়ির বেল্ট বদলাচ্ছিল। জান্নাতের কথায় তার কপাল কুঁচকে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কার কথা বলছ? ওই যে চিত্রা আপার কথা। সোহাগ হেসে বলল, তোমাকে কে বলল যে আমি এখনও তাকে ভালোবাসি? জান্নাত চোখ নামিয়ে নিয়ে ফিসফিস করে বলল, মন বলছে। সোহাগ একটা মেকি হাসি দিল, ঘড়ির দিকে তাকিয়ে বলল, মন তোমাকে ভুল বুঝাচ্ছে। জান্নাত চুপ করে রইল, কিছুক্ষণ থেমে বলল, শুনেছি সে নাকি খুব সুন্দরী। সোহাগ নিঃশ্বাস ফেলল, তারপর জান্নাতের চোখের দিকে তাকিয়ে বলল, তাতে কি আসে যায়? তুমি কি কোনো অংশে কম?
জান্নাত তিক্ত হাসল, মাথা নাড়িয়ে বলল, সে তো সোনা, আর আমি কয়লা। সোহাগ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কয়লার মূল্য জানো? জানতে চাই না। সোহাগ এবার আর কিছু বলল না। তবে জান্নাত থামল না, তার গলার স্বর কাঁপছিল। আপনি আমাকে ভালোবাসলে আমার কাছে আসতেন, ছুঁয়ে দেখতেন, কিন্তু আপনি তো আমার দিকে ফিরেও তাকান না। অথচ সবাই ভাবে আমাদের মধ্যে কত মোহাব্বত, কিন্তু সত্যিটা শুধু আমি জানি। সোহাগ কোনো জবাব দিল না, কেবল পাশের টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। জান্নাত পিছন থেকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন? সোহাগ দরজার সামনে দাঁড়িয়ে একটু থামল, তারপর কটাক্ষ ভরা গলায় বলল, সিগারেটের সঙ্গে প্রেম করতে যাচ্ছি সখী, একটু হাওয়া খেতে চাই। তুমি আম্মার কাছে যাও। জান্নাত আর কিছু বলল না, ঠোঁট কামড়ে চোখের পানি আটকে রাখল। কেন তাকে এভাবে সারাজীবন কাটিয়ে দিতে হবে? কেন চিত্রা সোহাগের জীবনে না থেকেও সবটা নিয়ন্ত্রণ করছে? কোন অধিকারে? সৌন্দর্যের অধিকারে? জান্নাতের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এই কষ্টেরও কি কোনো শেষ নেই? ড্যাশ। ফারাজের গাড়ি বাড়ির ভেতরে ঢুকতেই লোকজন দৌড়ে এল তাকে অভ্যর্থনা জানাতে। কিন্তু ফারাজ কারো দিকে তেমন একটা তাকাল না। সে বরাবরের মতোই গম্ভীর। চিত্রার হাতে এখনও ব্যথা। সে ধীরে ধীরে গাড়ি থেকে নামতে গেল, কিন্তু ফারাজ আগেই দরজা দিয়ে বেরিয়ে মুহূর্তের মধ্যে তার সামনে এসে দাঁড়াল। কোথায় যাচ্ছ বউ? ফারাজ একদম তার পথ আটকে দাঁড়াল। চিত্রা বিরক্ত গলায় বলল, মরতে। ফারাজ হেসে ফেলল, দুই হাতে কোমর ধরে বলল, এই মরামুখ শ্বশুরের ঘাড়ত্তারা মাইয়া। স্বামীর সঙ্গে রোমাঞ্চ করতে হয়, তোত্তারামি নয়। এসব শেখায়নি কেউ? চিত্রার চোখমুখ গরম হয়ে উঠল, কাপা গলায় বলল, আমার মরা বাবাকে নিয়ে কিছু বলবেন না। একেবারে মেরে চারার মতো বাগানে রোপণ করে দেব। তারপর? ফারাজ একদম স্বাভাবিকভাবে কথার মাঝেই যোগ করল, তারপর সেই চারা গাছ বড় হবে, আর সেখান থেকে ফারাজ এলাহি নামক একটা হ্যান্ডসাম ফুলের জন্ম হবে। ফুলের ঘ্রাণ একেবারে এলাচের মতো হবে। চিত্রা চোখ ঘুরিয়ে বলল, হ্যাঁ, তাতে আমার এলাচ কেনার টাকাও বেঁচে যাবে। আমি আপনাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গরম পানিতে ডুবিয়ে চা বানিয়ে আয়েশ করে খাব। ফারাজ নাক কুঁচকে বলল, যা দুষ্টু, তোমার মুখে দেখছি জমজমের পানি ছিটাতে হবে। খালি উল্টাপাল্টা কথা বলো। ছিঁড়ে, ডুবিয়ে, টু মাচ বেড সাউন্ড। চিত্রা হতবিহ্বল হয়ে গেল। আশপাশের কর্মচারীরা তো তাকিয়েই আছে, অথচ ফারাজ এলাহির মনে একটুও লজ্জা নেই। চিত্রা কিছু বোঝার আগেই ফারাজ হঠাৎ ঝুঁকে তাকে দুই হাতে তুলে নিল। আরে, আপনি কি করছেন? ছাড়ুন বলছি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, ছাড়ার জন্য ধরিনি বউ, স্বীকার করব বলে ধরেছি। চিত্রা ধাক্কা দিয়ে নামার চেষ্টা করে, কিন্তু ফারাজের বাঁধন শক্ত। চিত্রাকে নিয়ে সরাসরি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বাড়ির সবাই তাদের দেখছে, অথচ ফারাজের চোখে মুখে বিন্দুমাত্র সংকোচ নেই। চিত্রার মাথায় যেন বাজ পড়ল, এ লোককে কি সত্যিই কন্ট্রোল করা সম্ভব? চিত্রাকে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে ফারাজ শার্টের উপরের বোতামটা আলগা করল। তারপর কোনো রকম ভনিতা না করেই গলা ফাটিয়ে ডাক দিল, মিতালি, শালি কই তুমি? চিত্রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমন সময়, এমন মুহূর্তে সারের মতো চেঁচানোর প্রয়োজনটা কি? তার মাথা যেন ভো করে উঠল। মিতালিকে কেন ডাকছেন? কি দরকার? চিত্রা বিরক্ত স্বরে জিজ্ঞেস করল। মিতু। ফারাজ কপাল কুঁচকে তাকাল। হ্যাঁ, আমি ওকে ভালোবেসে মিতু বলে ডাকি। কোনো সমস্যা? ফারাজ চোখ সরু করল। ন্যাকামি। যাক, আমিও ভালোবেসে আজ থেকে তোমাকে চুতু বলে ডাকব। কোনো সমস্যা? চিত্রা ধপাস করে উঠে বসে তাকাল। চুতু, এটা আবার কেমন নাম? কেন, পছন্দ হয়নি? চাইলে শুটকি, সাদা মুলা কিংবা লিলিপুট বলেও ডাকতে পারি। তোমার সঙ্গে নামগুলো বেশ যায়। চিত্রা রাগে চোখ গোল করে তাকাল। ধাত। ফারাজ গলা নামিয়ে রহস্যময় কণ্ঠে বলল, বুঝতে পেরেছি, তোমার যে প্রেমের নেশা ধরেছে। এমন হ্যান্ডসাম স্বামী থাকলে নেশা ধরাটা স্বাভাবিক। আই নো, ডোন্ট ওয়ারি। নেশাটা যেহেতু আমার কারণেই ধরেছে, তাই তা কমানোর দায়িত্ব আমার। চিত্রা কিছু বলার আগেই দরজার কাছে হুড়মুড় করে মিতালি হাজির হল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সিঁড়ি বেয়ে দৌড়ে এসেছে সে। হাঁফাতে হাঁফাতে বলল, যে খালু। ফারাজ ভ্রু উঁচিয়ে তাকাল। কি রে, হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলছিস কেন? যাক গে, আমার জন্য এক কাপ চা বানিয়ে আনো। মিতালি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা।
চায়ে চিনি কতটু দিমু? ফারাজ একটু ভেবে বলল, তোর যা ইচ্ছে। তবে বউয়ের মতো অত মিষ্টি যেন না হয়। পরে যদি অকালে সুগার লেভেল বেড়ে যায়, তখন লোকে তো আমায় চিনি বাবা বলে ডাকবে। মিতালি কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, চিনি বাবা মানে কি খালু? ফারাজ এক সেকেন্ড চুপ থেকে বলল, তোর ধ্যাত কিছু না, যা আমার বউয়ের মতো করা করে এক কাপ চা বানিয়ে আনো। চা আর সিগারেট একসঙ্গে না খেলে আমার আবার বাথরুম হয় না। যা। মিতালি অবাক হয়ে ফারাজের মুখের দিকে তাকিয়ে রইল। আর চিত্রা, সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। এ লোককে ঠিক করতে গেলে তার নিজেরই মাথা ঠিক থাকবে না। ফারাজ চা সিগারেট খেয়ে গোসলে চলে গেল। রাতে গোসল না করলে তার ঘুম হয় না। দুনিয়ায় পারমাণবিক বোমা নিক্ষেপ করলেও ফারাজ এলাহির গোসল করা চাই। তার একটাই কথা, দুনিয়া মারা খাক, তার শুধু গোসল করতে পারলেই হল। গোসল শেষে চিত্রাকে রুমে দেখতে না পেয়ে ফারাজের মুখটা কালো হয়ে যায়। তার ঔষধটা যদি এমন দৌড়াদৌড়ি করে তাহলে ফারাজ নিজের রোগ কি করে সারাবে? ফারাজ কালো ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নেমে আসল। ফারাজের লুঙ্গির সঙ্গে দুশ্মনী আছে। শালা লুঙ্গি চিজটা একেবারে বেইমান। হুটহাট খুলে যায়। চিত্রার থেকেও এক ধাপ উপরে এই ধাপ্পাবাজ লুঙ্গি। চিত্রাকে তো ফারাজ কন্ট্রোল করতে পারে, তবে লুঙ্গিকে আয়ত্তে আনা তার পক্ষে সম্ভব নয়নি। ফারাজের মুসলমানির কথা, তাকে তার মা বিছানায় শুইয়ে রেখেছিল। লোকজন সবাই ফারাজকে দেখতে আসছিল। সবাই একটু পরপর লুঙ্গি উঠিয়ে ফারাজের মূল্যবান সম্পদ দেখে কত কি বলে চলে গেল। মানে কি একটা অবস্থা! মানুষ বলা নেই কওয়া নেই, তার ইজ্জত দেখে চলে যাচ্ছে। বাবার বন্ধুর একটা মেয়েও তাকে সেদিন দেখতে এসেছিল। বয়সে ফারাজের সমানই। ওই শালিও ফারাজের লুঙ্গি তুলেই এটা দেখে ফিক করে হেসে বলেছিল, হি হি সাদা কেচো। ফারাজ ব্যথায় সেদিন উঠতে পারেনি। যদি পারত তাহলে ওই শালির চুল ছিঁড়ে দিত। সেই দিনের পর থেকে লুঙ্গি জিনিসটাকে ফারাজের ছোটলোকি মনে হয়। হুটহাট খুলে যায়। একবার তো লুঙ্গির সঙ্গে ফারাজকে বেল্টও পরতে হয়েছিল। তাই ফারাজ লুঙ্গি পরে না। সে কেন লুঙ্গি পরবে? ওই সব ছোটলোকরা পরে। ফারাজ ভাবনা থেকে বেরিয়ে আসে। ওই সব ভয়ানক দিনের কথা সে মনে করতে চায় না। ফারাজ নিচে এসে দেখে অন্দরমহলে সবাই মিলে আড্ডা দিচ্ছে। একসঙ্গে মিলে লুডু খেলছে। নদী ভাবি, ফারিয়া, নীরু আর মোহনা ভাবিও একসঙ্গে খেলছে। চিত্রা এক কোণে দাঁড়িয়ে খেলা দেখছে। ফারাজ চিত্রার দিকে এগুতে গেলেই একটা কল আসে তার ফোনে। অভ্র কল করেছে। ফারাজ অভ্রের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। শেষে জবাব দিল, আমি আসছি। রান্না করে পার্সেল পাঠাতে হবে না? ভাবিগণ, আপনারা আমার বউকে খেলায় নিচ্ছেন না কেন? থাক বউ, আমরা দুজন একা খেলব। আই মিন লুডু। চিত্রা বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকাল। বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানা নেই। বিদেশে থেকে একেবারে লাগামহীন হয়ে গেছে। নীরু একপাশ থেকে ফারাজের দিকে তাকিয়ে কটাক্ষ করল, শার্টটা তোমায় খুব নামিয়েছে ফারাজ ভাই। প্রথমে ভাই তারপর চেটে পুটে খাই? মেয়ে জাতিকে দিয়ে ভরসা নাই রে নীরু। এদের নজর বহুত খারাপ। তুই কিন্তু নজর ঠিক রাখিস। আমার আবার কাজিন রিলেটেডে পোষায় না। থ্রিলার পছন্দ, ওটা ছাড়া জমে না। নীরু বিরক্ত হয়ে মুখ ভেঙচি কাটল। ফারাজ তা দেখে আবার যোগ করল, মুখটা বাঁকা হয়ে গেলে বিয়ে শাদি কেমন করে দিব? প্রতিবন্ধ বিয়ে দিতে গেলে তো অর্ধেক সম্পত্তি আবার জামাইয়ের নামে সদকা দিতে হয়। নীরু রাগ করে উঠে গেল। ফাঁকা স্থানে ফারাজ চিত্রাকে বসিয়ে দিয়ে বলল, আমার ফিরতে দেরি হবে, আরতে যাচ্ছি। তুমি প্রিয়তমা আজকের দাঁতটা হ্যান্ডেল করো কোনোমতে। জানি আমাকে ছাড়া তোমার ঘুম আসবে না। চিত্রা সাদা রঙের একটা কামিজ পরহিত। বাড়ির অন্য সব বউরা শাড়ি পরা কেমন যেন তার অস্বস্তি লাগছে। ফারাজ বিষয়টা লক্ষ্য করল। চিত্রাকে নিজের কাছে টেনে এনে হিসহিসিয়ে বলল, অস্বস্তির কিছু নেই প্রিয়তমা, তোমাকে সব কিছুতেই মানায়। ভাবছি তোমার কামিজ পরার বিধি চালু করব। শাড়ি পরবে শুধু রাতে, একান্ত আমার জন্য। ফারাজ পোশাক বদলায় না, যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে পড়ে। বাহিরে অভ্র তার জন্য অপেক্ষা করছে। তবে যাওয়ার আগে চিত্রাকে সে বলে যায়, বউ সাবধানে চাল দিও। মোহনা ভাবি কিন্তু এক নম্বরের খাইস্টা, খালি বাটপারি করে। নীলুফাকে দেখার জন্য কেমন যেন মনটা ব্যাকুল হচ্ছে শোভানের। যেইভাবে তার বর্ণনা দেওয়া হয়েছে, ব্যাকুলতা কাজ করাটা কি স্বাভাবিক নয়? সিফাতকে সঙ্গে নিয়ে সোহান পালোয়ান ট্রলারের বন্দিশালায় গেল। একবার গিয়ে সব মেয়েদেরই এক নজরে দেখে নিল সে। এই মেয়েগুলো মিয়ানমারে যাবে, যেখানে তাদের নানা কাজে লাগানো হবে।
বেশিরভাগ ক্ষেত্রেই এমন কাজে, যা কোনোভাবেই সম্মানজনক নয়। শোভানের কাছে এসব কেবলই সমাজের বোঝা। তার নিজের একটা দর্শন আছে। সে মনে করে, এই মেয়েরা এমনিতেই বেঁচে থাকার মতো কোনো কারণ খুঁজে পায় না। এদের জন্য লড়াই করার কেউ নেই, সমাজেও এদের মূল্য নেই। তাই তাদের সরিয়ে ফেলা কিংবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া, এ যেন তার এক ধরনের সমাজ পরিশোধনের কাজ। আর তাই সে সবসময় নিম্নবর্গের মানুষদের নিশানা করে। সিফাত ইতোমধ্যে নীলুফার কাছে একটা ছেলেকে পাঠিয়েছে, তাকে তৈরি করার জন্য। অনেকক্ষণ কেটে গেছে, কিন্তু ছেলেটার কোনো খোঁজ নেই। অস্থির হয়ে উঠল সিফাত। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কল করার ঠিক আগেই দেখা গেল, ছেলেটা দৌড়ে তাদের দিকে ছুটে আসছে। ছেলেটার শ্বাস অস্থির, কপাল বেয়ে ঘাম ঝরছে। ভয়ে আর দুশ্চিন্তায় থতমত খাওয়া কণ্ঠে বলল, মাইয়াটা ট্রলারে নাই, পালাইছে, মাইয়াটা পালাইছে। ড্যাশ। রাতের বৃষ্টি এখনও থেমে থেমে পড়ছে। বাতাস কেমন যেন স্থবির। এখানকার সবই ঠিক আছে, তবে সমস্যা একটাই, বাতাস বইতে দেরি, তবে বিদ্যুৎ যেতে এক মুহূর্তও সময় লাগে না। চিত্রার ঘুম ভাঙতেই পাশ ফিরে ফারাজকে দেখল। উদাম শরীরে উপুর হয়ে কোলবালিশ জড়িয়ে গভীর ঘুমে মগ্ন। কোলবালিশটা যদি মানুষ হতো, তাহলে এতক্ষণে দম আটকে প্রাণ হারাত। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়াল। ফরজের নামাজ পড়ে বারান্দায় গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতেই চোখ পড়ল পুকুরের দিকে। বৃষ্টির পানিতে থই থই করছে চারপাশ। গাছপালার পাতায় পানি জমে টুপটাপ পড়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য পুকুরের জলে কি যেন একটা নড়ল। চিত্রার ভ্রু কুঁচকে গেল। তার দৃষ্টি আরও মনোযোগী হল। পানির ওপর কিছু একটা ভেসে আছে। একটা নয়, দুটো। তার নিঃশ্বাস ভারী হয়ে এল। সে ভালো করে দেখার চেষ্টা করল। মানুষ। হ্যাঁ, ওগুলো মানুষেরই শরীর। চিত্রার বুক কেঁপে উঠল। ধরফ্রিয়ে ঘরের ভেতরে ফিরে এল সে। ফারাজ। চিত্রার কণ্ঠে আতঙ্ক জড়ানো। ফারাজ কেবলই গভীর ঘুম থেকে জেগেছে। ভাঙা চোখে চিত্রার দিকে তাকাল। ফারাজ, নিচে, পুকুরে লাশ। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকল ফারাজ। সে চিত্রার কথার অর্থ বুঝতে পারছে না। চিত্রার চোখ ছলছল করছে। ভয় আর হতবাক ভাব মিলেমিশে গেছে তার চেহারায়। ফারাজ নিঃশব্দে উঠে বসল। এক নিমেষেই ঘুম উড়ে গেছে তার। ভারী চোখে একবার চিত্রার কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে সে ধীর পায়ে বারান্দায় গেল। পুকুরের দিকে তাকিয়ে দেখল, সত্যিই দুটো নিথর শরীর ভেসে আছে পানিতে। তবে ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চিত্রা কাঁদতে কাঁদতে কিছু একটা বলছে, কিন্তু ফারাজ তা শুনছে না। সেই নির্বিকার ভঙ্গিতে প্যাকেট থেকে একটা সিগারেট বের করল। নিঃশব্দে ধরিয়ে এক টান দিল। তারপর গায়ে একটা টি-শার্ট চাপিয়ে মোবাইল বের করল পকেট থেকে। কাকে যেন একটা কল দিল। নিচে নামছি, শুধু এটুকুই বলল সে। তারপর কোনো শব্দ না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই তার পেছনে পেছনে ছুটে গেল। অনুমতির অপেক্ষা করার প্রয়োজন নেই। পুলিশ এসেছে তদন্ত করতে। তবে কেস সাংঘাতিক। মানুষ দুটোকে নৃশংসভাবে মাতারা চিহ্নরা হয়েছে। চোখ দুটো কোঠরো থেকে তুলে আনা হয়েছে। ধারালো কিছু একটা দিয়ে যৌতারা চিহ্ন নাঙ্গ উপড়ে ফেলা হয়েছে। আর জনেরই ঠোঁট দুটো সেলাই করা। মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে কাঁথায় সেলাই টেনেছে। লাতারা চিহ্ন, শের গলায় ফুলের কাঁটা, গোলাপ ফুলের কাঁটা। তবে শরীরে কার্ফেন্টানিল ড্রাগজ পুশ করা হয়েছে। মৃতারা চিহ্ন তত্ত্ব খুব জলদি হওয়ার জন্য। ফুলের মধ্যেই এই তারা চিহ্ন দেওয়া হয়েছিল, যার গন্ধ শুকতে গিয়েই মতারা চিহ্ন রণ চলে এসেছে। বাড়ির মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন একটা ঘটনা ঘটে গেল অথচ কেউ কিছু টের অবধি পায়নি। তারা চিহ্ন নিশ্চয়ই রাতের বৃষ্টিময় অন্ধকারকে কাজে লাগিয়েছে। বৃষ্টির মধ্যে চিৎকারের শব্দ কারো কানে আসার কথা না। আর সবচেয়ে বড় কথা, পুরনো পুকুর পাড়ের দিকে কেউ যায় না। তারা চিহ্ন সেই সুযোগকেই কাজে লাগিয়েছে। তবে অবাক করার বিষয়, খুনির সাহস কতখানি হলে এলাহির বাড়িতে তারা চিহ্ন ন করে লাতারা চিহ্ন এলাহিদের পুকুরেই ভাসিয়ে দিতে পারে। তবে তারা চিহ্ন আর যে কেউ হোক না কেন বাহিরের লোক না। চিত্রা ফারাজের আড়ালে দাঁড়িয়ে লাশ দেখার সাহস দেখাতে চাইলেও ফারাজ এক ঝটকায় তাকে টেনে বাড়ির ভেতর নিয়ে এল। রুমে গিয়ে দরজা লাগিয়ে বলল, এসব কাছ থেকে দেখার দরকার নেই তোমার। হুঁশ হারালে আবার হাসপাতালে ছোটাছুটি করতে হবে। কিন্তু চিত্রার ভেতরে আতঙ্ক চেপে বসেছে। কাল বাগানে যে কর্মী তাকে উত্তপ্ত করেছিল, আজ সেই লাশ হয়ে ভেসে উঠল। তার গলা শুকিয়ে এল। ধীরে ধীরে ফারাজের দিকে তাকাল।
ফারাজ কিছু করেনি তো? গত রাতে ফারাজ কখন বাড়ি ফিরেছিল? সে জানে না। হাতে ব্যথা নিয়ে ঘুমাতে গিয়ে কখন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। চিত্রা আরও একবার ফারাজের দিকে তাকাল। অদ্ভুত, অনুসন্ধানী দৃষ্টিতে। ফারাজ তখনও কোনো কথা বলছে না। চুপচাপ গ্লাসে মদ ঢেলে গিলছে, যেন সবকিছু স্বাভাবিক। চিত্রা ধীর পায়ে এগিয়ে এলো। ফারাজের সামনে বসে সরাসরি চোখে চোখ রেখে ফিসফিস করে জিজ্ঞেস করল, খুনের পেছনে আপনার হাত আছে নাকি? ড্যাশ। দোতলা বাড়ি, চারপাশ ঘন গাছপালায় ঘেরা। নাম পালোয়ান মঞ্জিল। এই বাড়ির 2 উত্তরাধিকারী, সোহান পালোয়ান ও তার ছোট ভাই সুমন পালোয়ান। সুমনের সংসার আছে, স্ত্রী মাহবুবা ও 2 সন্তান নিয়ে সে ব্যস্ত। কিন্তু 31 পেরোলেও সোহান এখনও বিয়ে করেনি। সে মায়ের প্রতি অসম্ভব ভক্ত। মায়ের সুখের জন্য সে সব করতে পারে, এমনকি পাপেও জোড়াতে দ্বিধা করে না। তবে তার মায়ের কাছে তার অন্ধকার দিক সবসময়ই অজানা। জানলে মা কষ্ট পাবেন, আর সেই কষ্টের কারণ হয়ে দাঁড়ানোর সাহস সোবহানের নেই। আজ সকাল থেকেই তার মাথা ব্যথা করছে। গত রাত থেকে যা কিছুতেই কমছে না। তবে সবচেয়ে বড় সমস্যা নীলুর নিখোঁজ হওয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সে সেখানে যায়নি। নীলু তার দলের অনেক সদস্যের চেহারা দেখে ফেলেছে। যদি কোনো ঝামেলা বাঁধিয়ে বসে, মেয়েদের মন বোঝা কঠিন, তারা একটা ভাবে, আরেকটা করে। নীলুকে অবশ্যই খুঁজে বের করতে হবে, ঝামেলা হওয়ার আগেই। আর ওপর দিয়ে হারুনকে সহ আরও কিছু লোককেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছে তাদের মধ্যকার হারুনের ভুলবশত ট্রিগার চালানোর ফলে একটা বাচ্চা মারা গিয়েছে। সেটা নিয়েই ঝামেলা চলছে। এখন সেই ভয়ে কি সবাই একসঙ্গে উধাও হলো নাকি? সুমনের স্ত্রী মাহবুবা গরম গরম কলিজা ভুনা আর গরুর তেলে ভাজা মোটা পরোটা সাজিয়ে রেখেছে টেবিলে। সোবহানের মা অসুস্থ, তাই তার খাবার রুমেই পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখভালের জন্য এক মহিলা আছেন, তিনিই মাকে খাইয়ে দেবেন। সোহান হাত মুখ ধুয়ে টেবিলে বসতেই চোখ পড়ল কলিজা ভুনার দিকে। একটা অদ্ভুত মাতাল করা গন্ধ ভেসে আসছে, যেন খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। সে পরোটা ছিঁড়ে কলিজা ভুনায় ডুবিয়ে মুখে পুরে দিল। স্বাদে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর মাহবুবা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে সোহান আঙুল চেটেপুটে খাচ্ছে। এতটাই সুস্বাদু হয়েছে? সোহান থালায় তাকিয়ে দেখল, খাবার প্রায় শেষ। সে বিস্মিত গলায় বলল, মাহবুবা, আজকে তোমার রান্নার হাত এত ভালো হলো কেমনে? আর কলিজা ভুনা নাই? মাহবুবা অবাক হয়ে বলল, যতটুকু ছিল, ততটুকুই তো গরম করে দিলাম। সোহান ভ্রুকুটি করল, ছিল বলতে? মাহবুবা জবাব দিল, কেন? রাইতে না আপনি একটা টিফিন বাক্স পাঠাইলেন? সোবহানের মুখ কঠিন হয়ে গেল। আমি? একটা লোক আইছিল। বাক্স দিয়া কইল আপনি পাঠাইছেন। রাইতে তো আপনি আসেন নাই, তাই সকালে গরম কইরা দিলাম। ভালো কথা। টিফিন বাক্স যেই ব্যাগে দিয়া দেওয়া হইছিল, সেইখানে একটা কাগজও ছিল। আমি খুইল্লা দেখি নাই। সোবহানের শরীরটা কেমন জানি শিউরে উঠল। কপালের ব্যথাটা হঠাৎ যেন বেড়ে গেল। সে ধীর পায়ে উঠে দাঁড়াল। মাহবুবা রান্নাঘরের দিকে এগিয়ে গেল ব্যাগটা আনার জন্য। মাহবুবা ব্যাগটা এনে কাগজটা বের করে সোবহানের দিকে বাড়িয়ে দিল। সোহান কাগজটা খুলে চোখ বুলাতেই কিংকর্তব্য বিমূঢ়। কাগজে ছোট্ট করে লেখা, হারুনের কলিজা ভুনাটা কেমন হয়েছে? খুব যত্ন করে রান্না করেছি। সাবধান করছি আমাকে ঘাটতে আসিস না। নিজেই ঘেটে যাবি। নিজের লোকেদেরকে সতর্ক করবি। আরেকবার ভুল হলে বিরাট মাসুল গুনতে হবে কিন্তু। এবার শুধু ডেমো দেখালাম, পরের পার তোর কলিজাটা ছিঁড়ে ভুনা করব। সোবহানের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গা গুলিয়ে আসছে। তাড়াতাড়ি বেসিনের কাছে গিয়ে ঝুঁকে পড়ল। থুতু ফেলল। মানুষের কলিজা এতক্ষণ ধরে উপভোগ করছিল সে? এত স্বাদ করে খাচ্ছিল? চিন্তাটা মস্তিষ্কে ধাক্কা দিতেই আরও একবার অস্বস্তিতে কুঁকড়ে ওঠল সে। গলার গভীরে একটা বমি বমি ভাব জমাট বাঁধে। হাতের আঙুলগুলো অবশ হয়ে আসছে। কোন হারামির কাজ এসব? কে হারুনকে মেরেছে?